আমরা এখন যেটা পড়বো সেটা হলো সমযোজী বন্ধন। ঠিক আছে? হ্যাঁ, তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? শিহাব, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা এখন ওকে, এখন আমরা যেটা বলছি সেটা হলো সমযোজী বন্ধন, যেটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে? এক্ষেত্রে সমযোজী বন্ধনটা কিভাবে গঠিত হয়? আমরা জানি অধাতব যে পরমাণুগুলো রয়েছে, দুটি অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় যখন অধাতব পরমাণুদ্বয় তাদের সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো রয়েছে, অর্থাৎ এক বা একাধিক ইলেকট্রনকে তারা সরবরাহ করে এক জোড়া ইলেকট্রন তৈরি করে। এরপরে এই এক জোড়া ইলেকট্রন কিন্তু উভয় পরমাণুর মধ্যে এরা শেয়ার করে। যেমন একটু তোমরা ছবি স্ক্রিনের দিকে তাকাও, যেমন হাইড্রোজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে আমরা জানি কয়টা ইলেকট্রন থাকে? একটি ইলেকট্রন। এরপর আরেকটি হাইড্রোজেন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে থাকবে একটি ইলেকট্রন, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এবং তার পার্শ্ববর্তী যে কোনো একটা হাইড্রোজেন পরমাণু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ারের মাধ্যমে কিন্তু হাইড্রোজেন অণু গঠন করে। হাইড্রোজেন অণু গঠন করে। এভাবে তারা সমযোজী বন্ধনের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন অণু গঠন করে থাকে। সেম ভাবে যেমন পানির অণুর সংকেতটা কি? আমরা পানিকে কি দ্বারা প্রকাশ করি? আমরা জানি পানির সংকেত হলো H2O, অর্থাৎ এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে পানির অণু গঠন করবে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে দুইটা ইলেকট্রন রয়েছে ওই দুইটা ইলেকট্রন অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো রয়েছে আমরা জানি অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন হলো 2, 4, অর্থাৎ যে সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন রয়েছে সেই 4টা ইলেকট্রনের একটার সাথে হাইড্রোজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো যুক্ত হয়ে পানির অণু গঠন করে সমযোজী বন্ধনের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে আমরা কি বলতে পারবো সমযোজী বন্ধন কাকে বলে? আফতাব বলো। হ্যাঁ, তুমি ওকে শুনতে পাচ্ছ আফতাব? এইভাবে পরমাণু সমূহ পরস্পরের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে থাকে। ঠিক আছে? এর পরবর্তীতে যে বিষয় আসবে সেটা হলো বন্ডিং। সমযোজী বন্ধনের আরেকটা নাম হলো বন্ডিং, অর্থাৎ বন্ড করার মাধ্যমে তারা পরস্পরের সাথে বন্ধন যুক্ত হওয়ার মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো এখানে কিছু কোয়েশ্চেন আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাকে দিবে। আমরা সমযোজী বন্ধনকে বন্ডিং হিসেবে চিহ্নিত করতে পারি। আমরা সমযোজী বন্ধনকে কি বলবো? বন্ডিং, অর্থাৎ পরস্পরের সাথে এরা একটা বন্ধন যুক্ত হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পরস্পরের সাথে। এরপর প্রশ্নগুলোর দিকে খেয়াল করো। কার্বন, নাইট্রোজেন ও ফ্লোরিনের যোজ্যতা স্তরে কতটি ইলেকট্রন আছে? কার্বন, নাইট্রোজেন ও হাবিব শুনতে পাচ্ছ আমাকে? তুমি কি স্ক্রিনটা দেখতে হ্যাঁ স্ক্রিনটা দেখতে পাচ্ছ? না, স্ক্রিনে কি কিছু দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি আবার নতুন না, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে একটা? না, বন্ডিং বন্ডিং এর পরেরটা এখন দেখা যাচ্ছে নাকি? দেখো, কার্বন, নাইট্রোজেন ও ফ্লোরিনের যোজ্যতা স্তরে কতটি ইলেকট্রন আছে? এখানে কি একটা প্রশ্ন শো করছে স্ক্রিনের মধ্যে? না, স্ক্রিনে না, কিন্তু পাশের যে স্লাইডের ক্রম ওটাতে ওখানে দেখা যাচ্ছে, এখানে তো দেখা যাওয়ার কথা। মূলটাতে
মনটা তো শো করতেছে না। আচ্ছা আমি আবারও দিচ্ছি, দেখো খেয়াল করো। এখন দেখতে পাচ্ছো? না এখন আসছে না, একটু তো বুঝতেছি না। দেখা তো যাওয়ার কথা। এখন দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছো? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা জানি কি কার্বন, নাইট্রোজেন ও ফ্লোরিনে যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন থাকে? দেখি বলো। কার্বনের যোজ্যতা স্তর 4টি, নাইট্রোজেন 5টি, ফ্লোরিন 7টি। 7টি। দেখি, আমরা জানি কার্বনের যোজ্যতা স্তরে আমরা 4টা ইলেকট্রন দেখতে পাবো, নাইট্রোজেনে 5টি এবং ফ্লোরিনে 7টা ইলেকট্রন রয়েছে। এর পরবর্তী প্রশ্নটা দেখো। H2O অর্থাৎ পানির অণুতে মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধনজোড় ইলেকট্রন কয়টি? এখানে কয়টি মুক্তজোড় থাকবে এবং কয়টি বন্ধনজোড় ইলেকট্রন থাকবে? পানির অণুটা একটু এঁকে তো বলো দেখি এটার কিভাবে হতে পারে আনসারটা। এক জোড়া বন্ধন জোড়। এক জোড়া বন্ধন জোড়। হাইড্রোজেন পানির অণুতে আমরা মুক্তজোড় ইলেকট্রন 2 জোড়া দেখতে পাবো। মুক্তজোড় আছে 2 জোড়া, আবার বন্ধন জোড় আছে 2 জোড়া। একটু ভালো করে খেয়াল করো, যেমন এস ডাবল বন্ড ও এভাবেই তো থাকে পানির অণুতে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি কি দুইটা মুক্তজোড়, অক্সিজেনের পাশের গুলো কিন্তু মুক্ত। তাহলে মুক্তজোড় ইলেকট্রন 2 জোড়া এবং বন্ধন জোড় মাঝখানে যেটা রয়েছে সেখানেও বন্ধন জোড় ইলেকট্রন, এভাবে করে কিন্তু মুক্তজোড় এবং বন্ধন জোড় 2 জোড়া ইলেকট্রন দ্বারা পানি অণু গঠিত হয়, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো, সমযোজী বন্ধন বলতে কি বুঝো? দেখি বলো। হ্যাঁ, ওই পাশ থেকে সাউন্ড আসতেছে, এটা কার? সমযোজী বন্ধন বলতে কি বোঝো? দুটি অধাতব পরমাণু এর মধ্যে যে বন্ধন গঠিত হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। দেখি একটু পেজটা চলে গিয়েছে, স্ক্রিনটা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে ম্যাম। ওকে, সমযোজী বন্ধন তাহলে আমরা কি বলবো একটু দেখো। সর্বশেষ শক্তি স্তরে আমরা এই কথাটা বলবো যে সর্বশেষ শক্তি স্তরে অধাতব পরমাণু, এই কথাটাও বলে দিব যে অধাতব পরমাণু সমূহের সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় তাকে আমরা কি বলবো? সমযোজী বন্ধন বলবো, ঠিক আছে? এরপরে দেখো কোন ধরনের পরমাণুতে সমযোজী বন্ধন ঘটতে পারে? কোন ধরনের পরমাণুতে আমরা সমযোজী বন্ধন দেখব? অধাতব পরমাণু। অধাতব পরমাণুর ক্ষেত্রে। বারবার স্ক্রিনটা চলে যাচ্ছে। আমরা সাধারণত দুটি অধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন ঘটে এটা দেখতে পাই। এর পরবর্তীতে ভ্যান ডার ওয়ালস শক্তি কি? ভ্যান ডার ওয়ালস শক্তি কি? এই প্রশ্নটা কি পেয়েছো তোমরা এখানে এই অধ্যায়ের মধ্যে? ভ্যান ডার ওয়ালস শক্তিটা হলো কি দেখো। হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস শক্তি কি? অর্থাৎ অণুসমূহের মধ্যে দুর্বল আকর্ষণ শক্তিকে, অর্থাৎ অণুসমূহ যখন দুর্বল ভাবে পরস্পরকে আকর্ষণ করে, দুর্বল ওই আকর্ষণ শক্তিটাকে বলা হবে ভ্যান ডার ওয়ালস শক্তি, ঠিক আছে? তোমরা যদি এটা না জেনে থাকো, জেনে রাখো যে ভ্যান ডার ওয়ালস শক্তি হলো অণুসমূহের মধ্যে দুর্বল যে আকর্ষণ শক্তি, এটাকে বলা হবে ভ্যান ডার ওয়ালস শক্তি। এক্ষেত্রে যেমন কোথায় আমরা এই শক্তিটা দেখতে পাই, ঠিক আছে? এই ভ্যান ডার ওয়ালস শক্তিটা যেমন আমাদের কিছু গ্যাসীয় সমযোজী অণু রয়েছে, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন, এই যে অণুগুলো রয়েছে সেখানে আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ এখানে তেমন নেই, যার কারণে এরা একক অণু হিসেবে, যারা একক অণু হিসেবে থাকে খেয়াল রাখতে হবে তাদের মধ্যে কোনো ভ্যান ডার ওয়ালস শক্তি কাজ করবে না। কিন্তু যারা গঠন করবে, হ্যাঁ, কিন্তু যারা যেমন পানি, ইথানল, এরা কঠিন অবস্থায় থাকে, আবার ন্যাপথালিন, সালফার, আয়োডিন ইত্যাদি এরা সমযোজী অণু যখন পরস্পরের নিকটবর্তী হয় তখন তাদের মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে। কিসের ক্ষেত্রে বললাম? পানি, ইথানল,
ন্যাপথালিন, সালফার, আয়োডিন এই অণুগুলো যখন মানে পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে সমযোজী অণু গঠন করে পরস্পরের নিকটবর্তী হয়, তখন তাদের মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে এবং এই আকর্ষণ বলটাকে বলা হবে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এই বলটা কোন ক্ষেত্রে কাজ করে? শুধুমাত্র আমরা সমযোজী অণুগুলোর ক্ষেত্রে দেখতে পাবো, অর্থাৎ সমযোজী অণুগুলো পরস্পরের সাথে এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়। এখানে দুর্বল আকর্ষণ বল কাজ করে বল বিধায় এক্ষেত্রে আমরা এদেরকে বিচ্ছিন্ন করতে আমাদের সামান্য পরিমাণ শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ যাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তিটা থাকবে তাদের দুর্বল আকর্ষণের কারণে এদেরকে বন্ধন থেকে বিচ্ছিন্ন করতে অনেকটা কম শক্তির প্রয়োজন হয়। এই কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম হয়ে থাকে। অর্থাৎ ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা যে অণুগুলো সমযোজী অণুগুলো গঠিত হয়ে থাকে সেই অণুগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা খুবই সহজ। এই কারণে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কগুলো কম হয়ে থাকে। ঠিক আছে? এরপরে আরেকটা স্ক্রিপ্টের মধ্যে খেয়াল করো, ধাতব বন্ধন কাকে বলে? হাবিব, ফারদিন, হ্যাঁ তোমরা কি শুনতে পাচ্ছ? ধাতব পরমাণু সমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ বা যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলে। অর্থাৎ ধাতুর পরমাণু সমূহ, এখানে যেহেতু ধাতব বন্ধন বলেছে তাহলে আমরা ধরেই নিব যে এখানে সবসময় কি থাকবে? ধাতুর পরমাণুগুলো থাকবে। ধাতব পরমাণু সমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ হবে তাকেই বলা হবে ধাতব বন্ধন। ঠিক আছে? তাহলে ধাতব বন্ধন এটাকে বলা হবে, দেখেছো এখানে কিভাবে পজিটিভ এবং নেগেটিভ এভাবে করে কিন্তু পরস্পরের সাথে কি রয়েছে? ধাতব বন্ধন হিসেবে যুক্ত আছে। এখানে যে নেগেটিভ চিহ্নগুলো দেখছো সেগুলো হলো সঞ্চারণশীল ইলেকট্রন। এগুলো কি আমরা যে মাইনাস চিহ্নগুলো দেখছি এগুলো হলো ধাতব বন্ধনের মধ্যে সঞ্চারণশীল ইলেকট্রন, আর এবং বড় যে পজিটিভ চার্জ বিশিষ্ট আমরা গোল সার্কেল গুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো পারমাণবিক সাজ। ঠিক আছে? তাহলে এখানে যদি বলা হয় পারমাণবিক সাজ কাকে বলে, তখন কি বলতে পারবে? পারমাণবিক সাজ কাকে বলে? বা অ্যাটমিক কোর, এভাবে বলতে পারে অ্যাটমিক কোর বা পারমাণবিক সাজ কাকে বলে? তাহলে আমরা সহজ ভাষায় কি বলবো? যে ধনাত্মক যখন আয়নকে অভ্যন্তরে ইলেকট্রন সমূহ মুক্তভাবে চলাচল। না, এক্ষেত্রে এই সংজ্ঞাটা আমরা এভাবে বলবো যে ধাতুতে পরমাণু সমূহ তাদের অভ্যন্তরে যখন ইলেকট্রন ত্যাগ করবে। আমরা জানি পজিটিভ কে হয়, আমরা যেহেতু বলছি যে পজিটিভ চার্জ বিশিষ্ট গুলো যে সার্কেল গুলো দেখছি সেগুলো হলো পারমাণবিক শ্বাস। তাহলে আমরা কিভাবে পারমাণবিক শ্বাসকে সংজ্ঞায়িত করব? যে ধাতুর পরমাণুর মধ্যে সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগকে জানি। আমরা সবসময় আগেও দেখে এসেছি যে আমরা ইলেকট্রন ত্যাগ করলে সেইটি কিসে পরিণত হয়? ধনাত্মক আয়নে। অর্থাৎ ধাতুর পরমাণু সমূহ তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগের মাধ্যমে যে ধনাত্মক আয়নে পরিণত হয় ওই ধনাত্মক আয়নটাকে বলা হবে পারমাণবিক শ্বাস। এটা ক্লিয়ার হয়েছে? পারমাণবিক শ্বাস কাকে বলে? হাবিব শুনতে পাচ্ছো? ওকে। এরপরে সঞ্চারণশীল ইলেকট্রন কাকে বলে? এখানে যে নেগেটিভ চার্জ বিশিষ্ট ছোট ছোট স্ক্রিনের মধ্যে খেয়াল করো। আমি আপনার কথা শুনি। হ্যাঁ, নেগেটিভ, এখানে বলো সঞ্চারণশীল ইলেকট্রন কাকে বলে? সঞ্চারণশীল ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট। এখানে তোমরা চিত্র থেকে একটু খেয়াল করো, তোমরা কি বলতে পারছো না? আমি বলছি জিনিসটা ক্লিয়ার করে। এখানে একটা ধাতব স্ফটিক, অর্থাৎ একটা ধাতব পরমাণু সমূহ পরস্পরের সাথে একটা স্ফটিকের মধ্যে আবদ্ধ আছে। সেই ক্ষেত্রে ধাতব স্ফটিকে পারমাণবিক শ্বাসগুলো আমরা দেখেছি যে পজিটিভ চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়নগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় পারমাণবিক শ্বাস। এই পারমাণবিক শ্বাসগুলো কিন্তু সুনির্দিষ্ট ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত আছে। এদেরকে আমরা দেখছি খুবই সুশৃঙ্খল ভাবে সুনির্দিষ্ট ভাবে ত্রিমাত্রিক ভাবে এরা বিন্যস্ত আছে। এখন ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন গুলোকে কোন একটা জায়গায় কি করতে হবে? উক্ত পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করে। এখানে যে ধাতব পরমাণু কর্তৃক যে ত্যাগকৃত ইলেকট্রন থাকে, ওই যে
এরা বলেছে পরমাণু সমূহ ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে ইলেকট্রনগুলো কোথায় যাবে ত্যাগ করে? এখানে ঘোরাফেরা করবে। এই জায়গা স্ফটিকের মধ্যে পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী যে স্থানগুলো খালি থাকবে ওই স্থানগুলোতে মুক্তভাবে ঘোরাফেরা করবে। এই ধরনের ইলেকট্রনকে বলা হবে সঞ্চরণশীল ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধাতব বন্ধনের মধ্যে কিন্তু দুইটা জিনিস দেখতে পেলাম। একটা হলো কি, আমরা ধাতব বন্ধনের মধ্যে চিত্রের মধ্যে কি কি দেখতে পাচ্ছি? আমরা কি কি দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে? চিত্রটা দেখা যাচ্ছে না, একটু একবার শেয়ার করলে ভালো হবে। আবার শেয়ার দিব, আচ্ছা দাঁড়াও আমি একটু দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ নাকি? দেখো দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এখানে চিত্রটা একটু দেখো, এখানে পজিটিভ নেগেটিভ এগুলো কি? পজিটিভ চার্জ বিশিষ্ট গোল সার্কেল, বড় যে সার্কেলগুলো দেখছে এগুলো কি? এগুলো শ্বাস। এগুলো শ্বাস, পারমাণবিক শ্বাস। তাহলে আমরা পারমাণবিক শ্বাস। হ্যাঁ, তাহলে আমরা সংক্ষেপে বলবো যে ধনাত্মক আয়ন অর্থাৎ ধাতব পরমাণু সমূহ তার সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করা হয় সেটাকে বলা হবে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর। ঠিক আছে, এরপরে এদের যে ত্যাগকৃত ইলেকট্রনগুলো স্ফটিকের মধ্যে কি করবে? ঘোরাফেরা করবে। এরা স্ফটিকের মধ্যে মুক্তভাবে ঘোরাফেরা করবে। এই ঘোরাফেরা করার ইলেকট্রনগুলোকে কি বলা হবে? ছোট ছোট যে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ বিশিষ্ট দেখছো এগুলোকে কি বলবো? এই ধাতব স্ফটিকের ভেতরে পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে যে মুক্ত ইলেকট্রনগুলোকে দেখা যাচ্ছে সেগুলোই হলো সঞ্চারণশীল ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোকে আমরা কি বলবো? সঞ্চারণশীল ইলেকট্রন বলবো। সঞ্চারণশীল ইলেকট্রন বলবো। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা এই জিনিসগুলো, তাহলে ধাতব বন্ধন কি, তাহলে এখানে কি কি থাকতে পারে এই জিনিসটা সম্পর্কে মোটামুটি সকলের ধারণা হয়েছে। এরপর আরেকটা প্রশ্ন হলো ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। ঠিক আছে, আমরা জানি যে ধাতু বিদ্যুৎ পরিবাহিতা, সকল ধাতুই কিন্তু সুপরিবাহী। আমরা কি জানি? সকল ধাতু বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ ধাতু স্ফটিকের মধ্যে মুক্তভাবে যে বিচরণশীল ইলেকট্রনগুলো রয়েছে তারা বিদ্যুৎ পরিবহনের কাজ করে। যখনই কোনো একটা স্ফটিকের মধ্যে আমরা মুক্ত ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রন দেখব, এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো কিন্তু এখানে কি করে থাকে? বিদ্যুৎ পরিবহনের কাজটা করে থাকে। একটা ধাতব খণ্ড, ধরো তোমরা এখানে যে স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ সেটার দিকে একটু আবার খেয়াল করো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো যে একটি ধাতব খণ্ড, এটা একটা কি ধাতব খণ্ড মনে করো। এই ধাতব খণ্ডের দুইটা প্রান্ত, একটা ব্যাটারির, একটা প্রান্তকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং অপর প্রান্তকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যখন যুক্ত করা হবে তখন ইলেকট্রনগুলো কিভাবে প্রবাহিত হবে? ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে। সবসময় মনে রাখবে ইলেকট্রন বা ইলেকট্রিসিটি কোথায় প্রবাহিত হয়? ইলেকট্রনগুলো সবসময় ধনাত্মক প্রান্ত থেকে ধনাত্মক না ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎটা পরিবাহিত হয়। এখানে যদি সঞ্চারণশীল ইলেকট্রনটা না থাকতো সেক্ষেত্রে কোনো বিদ্যুৎ পরিবাহিত হতো না। তাহলে আমরা কি পারবো যে ধাতুর পরিবহনের ক্ষেত্রে, ধাতুর বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে সঞ্চারণশীল ইলেকট্রনের গুরুত্ব অনেক বেশি, কারণ যদি সঞ্চারণশীল ইলেকট্রন না থাকতো এক্ষেত্রে যখন আমরা কোনো একটা ধাতব স্ফটিককে ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করব তখন সেখানে কোনো ইলেকট্রিসিটি প্রবাহিত হবে না যদি সেখানে কোনো সঞ্চারণশীল ইলেকট্রন না থাকে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? কোন প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে? হাবিব বলো। ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে। হ্যাঁ, ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে। সঞ্চারণশীল মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত করবে এবং এর কারণে ধাতুর বিদ্যুৎ পরিবাহিত হবে। আর ধাতুর তাপ পরিবাহিতা, এটা কিভাবে প্রমাণ করব আমরা? ধাতু যে তাপ পরিবহন করে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কিভাবে বলবো? যে যখন আমরা কোনো একটা ধাতব পাত্রের এক প্রান্তকে আগুনের উপর রেখে দিব, তোমরা কোনো একটা ধাতুর জিনিসকে কখনো ধরে দেখলে, আগুনের উপর যখন ধরে দেখবো তখন অপর প্রান্ত আমরা আস্তে আস্তে কি অনুভব করব? আগুনের তাপটা অনুভব করব। এর মানে হলো ধাতুগুলো বিদ্যুৎ তাপ
পরিবহন করতে পারে। এর কারণেও কিন্তু কি সঞ্চরণশীল ইলেকট্রন। এখানে যদি কোনো ধাতব স্ফটিকের মধ্যে কোনো সঞ্চরণশীল ইলেকট্রন না থাকতো সেক্ষেত্রে কোনো ধরনের বিদ্যুৎ প্রবাহিত হতো না বা এর মধ্যে কোনো তাপ পরিবাহিত হতো না। ঠিক আছে, তাহলে আমরা বলবোই যে ধাতুর যে তাপ পরিবহন বা বিদ্যুৎ পরিবহন দুইটা ক্ষেত্রে সঞ্চরণশীল ইলেকট্রন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন একটা ধাতব পাতের মধ্যে তাপ দেওয়া হয় তখন সঞ্চরণশীল ইলেকট্রনগুলো এখান থেকে শক্তি গ্রহণ করে, ফলে যখনই শক্তি গ্রহণ করে এদের গতিবেগ বেড়ে যায় এবং ইলেকট্রনগুলো অধিক তাপমাত্রার প্রান্ত থেকে কম তাপমাত্রার অঞ্চলে, অর্থাৎ যেখানে বেশি ছিল সেখান থেকে কম তাপমাত্রার অঞ্চলের দিকে স্থানান্তরিত হয়। এর ফলে আমরা যখন ধাতুর একটা প্রান্তকে আগুনের পাশে ধরবো কিছুক্ষণ পরে বা কয়েক সেকেন্ড পরে আমরা দেখতে পাবো অপর প্রান্ত সে তাপের পরিবহনটা ঘটছে। এটা হয়ে থাকে শুধুমাত্র কিসের জন্য? ধাতুর মধ্যে বিদ্যুৎ ও তাপ পরিবহন কোন কারণে হয়ে থাকে? সঞ্চারনশীল ইলেকট্রনের জন্য। সঞ্চারনশীল ইলেকট্রনের জন্য এদের মূলত এই কাজগুলো হয়ে থাকে। তাহলে তোমাদের প্রশ্নের ক্ষেত্রে আসলে ধাতু বিদ্যুৎ পরিবাহী কেন বা তাপ পরিবাহী কেন, তখন তোমরা এভাবে চিত্র সহকারে সুন্দর করে জিনিসটা ব্যাখ্যা দিবে। ঠিক আছে? यस ম্যাডাম। ওকে, এরপরে আমি আরেকটা স্ক্রিন দেখাচ্ছি, একটু খেয়াল করো। গতকাল আমরা এই সৃজনশীল প্রশ্নের ক আর খ নাম্বারটা আলোচনা করেছিলাম, মনে আছে? আইসোটোপ কাকে বলে বা হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো। এই দুইটার ব্যাখ্যা আমরা গত ক্লাসে দিয়েছিলাম। এরপরে আজকে যে প্রশ্নটা সেটা হলো গ, সি মৌলের সাথে বি মৌলের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, যেটা একটা ডায়াগ্রামের সাহায্যে দেখাতে হবে। ঠিক আছে? তাহলে এই ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব? দেখো, এখানে যে উদ্দীপকের সি মৌলটা ছিল সেটার পর্যায় সংখ্যা কত বলেছিলাম আমরা গত ক্লাসে? একটা পর্যায় সংখ্যা সৃজনশীল একটা দেখেছিলাম, ওখানে সি মৌলটার পর্যায় সংখ্যা ছিল 3। ঠিক আছে, গ্রুপ সংখ্যা 2। তাহলে পর্যায় সংখ্যা 3 এবং গ্রুপ 2 যেখানে আছে সেটা হলো কোন মৌলটি? সেটা হলো ম্যাগনেসিয়াম। অর্থাৎ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি? 2। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 1 2 কত? 12। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু বলো। হাবিব, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বলো। यस ম্যাডাম। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে করবে? ম্যাগনেসিয়াম। হ্যাঁ, 12 পারমাণবিক সংখ্যা। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা 12। হ্যাঁ, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 2। 3s2। তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছ? 2টি। আমরা সর্বশেষ এক জোড়া হ্যাঁ, এক জোড়া বা 2টি ইলেকট্রন দেখা যাচ্ছে। তাহলে মৌলটি একটি ধাতু। যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, আমরা মৌলটিকে ধাতু বলবো। আবার বি মৌলটার দিকে খেয়াল করো। প্রশ্নে যে বি মৌলটা ক্লাসে বলা হয়েছে যে সেটা হলো দ্বিতীয় পর্যায়ে 17 গ্রুপে অবস্থিত। পর্যায়টা হলো দ্বিতীয় এবং গ্রুপটা ছিল 17। তাহলে এই মৌলটা কোনটি? বি মৌলটি হবে। তাহলে আমাদের পর্যায় সারণী সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে যে কোন পর্যায়ে কোন গ্রুপে কোন মৌলটি থাকতে পারে। তাহলে এক্ষেত্রে এটা হবে ফ্লোরিন। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ফ্লোরিনের পারমাণবিক 9। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করব? 1s2 2s2 2p5। 2p5। তাহলে এখানে কি অষ্টকপূর্ণ আছে? এর ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অষ্টকপূর্ণ নয়, কারণ সর্বশেষ শক্তি স্তরে 2 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে এক্ষেত্রে এই মৌলটি সবসময় চাইবে কি তার অষ্টক পূর্ণ করতে। অষ্টক পূরণের জন্য মৌলটির সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন প্রয়োজন। তাহলে যেহেতু একটা ইলেকট্রন প্রয়োজন, সে অধাতু। যার কিন্তু অষ্টক পূর্ণ থাকবে সে কিন্তু ধাতু, আর যার থাকবে না, ইলেকট্রন কম থাকবে, আমরা তাকে অধাতু নামে অভিহিত করব। তাহলে এই ক্ষেত্রে আমরা হবে কি ধাতু এবং অধাতুর বিক্রিয়ার মাধ্যমে কোন বন্ধনটা গঠিত হয় বলে মনে হয়? ধাতু অধাতুর বন্ধনটা কোন বন্ধনের মাধ্যমে হয়? আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন। এভাবে আমরা জিনিসটা ক্লিয়ার করব যে ধাতু আর অধাতুর মধ্যে যে বিক্রিয়াটা হবে সেটা হলো। একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো বলো।
পরমাণু এবং মৌল এই দুটোর কোনো পার্থক্য আছে কিনা? পরমাণু আর মৌল নাই তেমন কোনো, কারণ এবং পরমাণু মৌল। একক একক যে ইয়াগুলো রয়েছে, মৌলগুলো রয়েছে, সেগুলোকে মৌল বলতে কোনগুলোকে বলা হবে, যেগুলোকে কখনো কি করা যাবে না, ভাঙা যাবে না, সেগুলো হলো ওই পদার্থ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না, সেটাকে বলা হবে মৌল। আর পরমাণু কিন্তু কি সেম ভাবে আমরা অণুকে ভাঙলে যে অংশগুলো পাই, ক্ষুদ্র অংশ, সেগুলো হলো পরমাণু। তাহলে তেমন এদের মধ্যে তেমন কোনো তফাৎ দেখতে পাই না আমরা। হ্যাঁ, বুঝতে কেউ পেরেছো? যদি মৌলের জায়গায় পরমাণু শব্দটা লিখে দেয় তাহলে কি নাম্বার কাটা যাবে? না, না বলে মনে হয় না, লিখতে পারবে। তবে মৌল কথাটা লেখা ভালো, কারণ স্পেসিফিক করে আমরা যে সংকেতটা প্রকাশ করব, তোমরা যদি কখনো সংকেত প্রকাশ করো সেক্ষেত্রে তোমরা মৌল কথাটা ব্যবহার করবে। আর পরমাণু কখন ব্যবহার করবে? যখন অণু, কোন একটা অণুকে ভাঙার কথা বলবে, সেক্ষেত্রে অণু কথাটা পরমাণু কথাটা ব্যবহার করবে। ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাডাম। ওকে, এরপরে তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো ধাতু আর অধাতুর মধ্যে কিভাবে বিক্রিয়া করবে। ঠিক আছে? ধাতু আর অধাতুর মধ্যে যে বিক্রিয়াটা হবে সেটা হলো আয়নিক যৌগ গঠনের মাধ্যমে এই যৌগটা গঠন হবে। সেক্ষেত্রে আমরা সি যে মৌলটা ছিল সেটা হলো ম্যাগনেসিয়াম, আর বি মৌলটা হলো ফ্লোরিন। তাহলে ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন মৌলের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ার সময় আয়নিক যৌগ গঠন করে। ঠিক আছে? বন্ধন গঠনের সময় ম্যাগনেসিয়াম কি করবে, তার সর্বশেষ কক্ষপথের যে দুইটা ইলেকট্রন আমরা যে দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাসে 3s2 তে দুইটা ইলেকট্রন দেখতে পাচ্ছি, এই দুইটা ইলেকট্রন সে ত্যাগ করবে। ত্যাগ করে কিসে পরিণত হবে? তড়িৎ ধনাত্মক আয়নে পরিণত হবে। এবং সে চাইবে তড়িৎ ধনাত্মক আয়নে পরিণত হবে এবং তার যে অতিরিক্ত ইলেকট্রন আছে সেটা দানের মাধ্যমে সে অষ্টকপূর্ণ হবে। অর্থাৎ তার নিকটবর্তী কোনো যদি নিষ্ক্রিয় গ্যাস থেকে থাকে, সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়ামের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটা দেখতে পাচ্ছি সেটা হলো কে? আর্গন। আমরা আর্গন 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আর্গনই হলো ম্যাগনেসিয়ামের কাছাকাছি একটি নিষ্ক্রিয় গ্যাস। সে চাইবে যে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তো তার যে ত্যাগকৃত ইলেকট্রনটা রয়েছে সেটা কে গ্রহণ করবে? ফ্লোরিন। সে চাইলে ফ্লোরিন সে দুইটা পরমাণু গ্রহণ করতে পারে। ফ্লোরিন দুইটা পরমাণু গ্রহণের মাধ্যমে কিসে পরিণত হবে? ঋণাত্মক আয়নের সৃষ্টি করবে। তাহলে এখানে দেখো, তোমরা খেয়াল করো, তাহলে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে এবং ফ্লোরাইড সেই ত্যাগকৃত ইলেকট্রন অর্থাৎ দুইটা ইলেকট্রন গ্রহণ করে F2- পরিণত হবে। অর্থাৎ এখানে ধনাত্মক আর ঋণাত্মক সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মাধ্যমে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের এখানে সৃষ্টি হবে এবং নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে সেটার ইলেকট্রন বিন্যাস অর্জন করার ক্ষমতা অর্জন করবে এবং এভাবেই তারা আয়নিক বন্ধন গঠন করবে। ঠিক আছে? এভাবে তারা কি গঠন করবে? আয়নিক বন্ধন গঠন করবে। তাহলে আমাদের প্রশ্নে যেটা, হ্যাঁ, আমরা যে প্রশ্নটা বলেছি ছিল সেটার আনসার কি পাওয়া গেছে? যে বি ও সি মৌল একসাথে যুক্ত হয়ে কিভাবে তারা যৌগ গঠন করবে, তাহলে সেই আয়নিক যৌগ গঠন করবে। তাহলে এভাবে তোমরা হ্যাঁ, এভাবে কিন্তু ডায়াগ্রাম দিয়ে দেখাতে হবে। একটু তোমরা একটু চিত্রটা খেয়াল করো, না হলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো। এভাবে করে সি মৌল দেখছো এখানে, হ্যাঁ, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসগুলো আঁকবে, তারপর ফ্লোরিনেরটা আঁকবে। এখানে যে ইলেকট্রন শেয়ার করছে এখান থেকে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়েছে এবং ফ্লোরাইড F- পরিণত হয়েছে, এটার একটা ডায়াগ্রাম এঁকে দিবে। ঠিক আছে? এরপরে ঘ নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপকের এই মৌলের দুটি রূপভেদের একটি বিদ্যুৎ পরিবাহী হলেও অপরটি নয়, কেন? সেটা চিত্রসহ ব্যাখ্যা করো। দেখি বলো, এটার আনসার কি পারা যাবে? এ মৌল, একটু খেয়াল করে দেখো, এ মৌলটা কি হতে পারে? যার পর্যায় সংখ্যা 2 এবং গ্রুপ সংখ্যা 40। তাহলে এ মৌলটি কোন মৌল হতে পারে? হাবিব, শুনতে পাচ্ছ? শিহাব, হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? তাহলে আমরা যে উদ্দীপকের এ মৌলটা দেখছি সেটা হলো পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে 14 নাম্বার গ্রুপে অবস্থিত, অর্থাৎ মৌলটি হলো কার্বন। আমরা জানি কার্বনের দুইটা রূপভেদ আছে, কার্বনের দুইটা রূপভেদ রয়েছে, এটা একটু ভালো করে তোমরা খেয়াল রাখবে। কার্বনের দুইটা রূপভেদ আছে, একটা হলো গ্রাফাইট আর একটা হীরক। কার্বনের দুইটা রূপভেদ কি কি
তোমরা কি শুনতে পাচ্ছ? কার্বনের দুটি রূপভেদ হলো ইয়েস ম্যাডাম, শুনতে পাচ্ছি। হীরক ও গ্রাফাইট। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা হলো কত? 6। 6 এর ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটা আগে দেখাবো। যে কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা আগে ইলেকট্রন বিন্যাসটা দেখাবো, তাহলে সবকিছু মোটামুটি আমাদের পর্যায় সারণী কোথায় আছে সেটার একটা ক্লিয়ার ধারণা হবে। যে কার্বন 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌল, এটার ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p2। ঠিক আছে? তাহলে এদের মধ্যে কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। গ্রাফাইট কি করে? বিদ্যুৎ পরিবহন করে। এটার কারণ কি? আমরা জানি যে ধাতুর মধ্যে বিদ্যুৎ পরিবহনের জন্য অবশ্যই কি দরকার? মুক্ত ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রনের প্রয়োজন। তার মধ্যে যদি সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলো কিন্তু এর মধ্যে বিদ্যুৎ পরিবহন করবে। সেক্ষেত্রে গ্রাফাইটের ক্ষেত্রে দেখো, গ্রাফাইটে প্রতিটা কার্বন পরমাণু তার পার্শ্ববর্তী যে কার্বন পরমাণু রয়েছে তাদের সাথে যুক্ত হয়ে স্তর তৈরি করে। গ্রাফাইটের চিত্র যখন দেখবে তোমরা এখানে একটু খেয়াল করো স্ক্রিনের দিকে, গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু কি করে? তাদের পার্শ্ববর্তী যে কার্বন রয়েছে, পার্শ্ববর্তী 3টা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে স্তর গঠন করে, কিন্তু এতে একটি ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে। মানে যুক্ত হওয়ার পরও একটা করে ইলেকট্রন মুক্ত থেকে যায়। এভাবে সৃষ্ট অসংখ্য স্তরে পরস্পরের সাথে একটা দুর্বল আকর্ষণ বল, যে দুর্বল আকর্ষণ বলটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস শক্তি। যেটা আমরা বলেছি যে দুর্বল যে আকর্ষণ বলটা থাকবে কোনো একটা যৌগের ক্ষেত্রে বা মৌলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দুর্বল একটা আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত হবে। সেম ভাবে গ্রাফাইটে বিদ্যমান যে মুক্ত ইলেকট্রন সেটা তড়িৎ পরিবহনে সহায়তা করবে। কারণ তড়িৎ পরিবহনের জন্য অবশ্যই কি প্রয়োজন? মুক্ত ইলেকট্রন অপরিহার্য। মুক্ত ইলেকট্রন যদি না থাকে সেক্ষেত্রে কোনো বিদ্যুৎ পরিবাহিত হবে না বা কোনো তাপ পরিবাহিত হবে না। তোমরা কি চিত্রটা দেখছো? গ্রাফাইটের চিত্রটা? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, দেখো একটা কার্বন পরমাণু তার পার্শ্ববর্তী 3টা কার্বনের সাথে যুক্ত হয়েছে, কিন্তু তারপরেও একটা কি রয়েছে? একটা মুক্ত ইলেকট্রন থাকার কারণে এই মুক্ত ইলেকট্রনটা কিন্তু কি করছে? বিদ্যুৎ পরিবহন করছে। আর হীরকের চিত্রটা একটু খেয়াল করো তো দেখি, হীরকের গঠনটা খেয়াল করো। সেক্ষেত্রে হীরকের প্রতিটা কার্বন পরমাণু কয়টা কার্বনের সাথে যুক্ত হচ্ছে? 4টি। এর আগে বলেছিলাম একটা কার্বন পরমাণু পার্শ্ববর্তী 3টা কার্বন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, আমরা সেক্ষেত্রে একটা খালি রয়ে যাচ্ছে। সেম ভাবে হীরকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রতিটা কার্বন পরমাণু তার পার্শ্ববর্তী যে 4টি কার্বন পরমাণু আছে সেগুলোর সাথে যুক্ত হয়ে দৃঢ়ভাবে যুক্ত হচ্ছে। এখানে কোনো মুক্ত ইলেকট্রন দেখতে পারবো না, কারণ আমরা জানি কার্বনের 4টা হাত। 4টা হাত যখন আর 4টি হাতের সাথে যুক্ত হবে সেক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন থাকার সম্ভাবনা নেই। ঠিক আছে? যখন যুক্ত হবে সেক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, তাই হীরক তড়িৎ পরিবাহী নয়। এই কারণে বলবো আমরা হীরক তড়িৎ পরিবাহী নয়। তাহলে আমরা এটা বলতে পারছি যে কার্বনের রূপভেদ দুইটার মধ্যে মুক্ত ইলেকট্রন অনুপস্থিতির জন্য হীরক তড়িৎ পরিবাহী নয়, অন্যদিকে মুক্ত ইলেকট্রন উপস্থিতির জন্যই কিন্তু গ্রাফাইট তড়িৎ পরিবাহী। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কি আনসারটা দিতে পারবে? ইয়েস ম্যাডাম। ওকে, আশা করি দিতে পারবে। এরপরে পরবর্তীতে একটা প্রশ্ন আছে, সেটা একটু খেয়াল করো, উদ্দীপকটা দেখো। সেখানেও কিন্তু একটা বক্সের মধ্যে পর্যায় গ্রুপ দেয়া আছে। সেখানে আমরা লিথিয়াম তারপরে XZ দুইটা মৌল দেখতে পাচ্ছি। সেখানে কিছু কয়েকটাতে দেওয়া আছে সংখ্যা নাম্বার সহ গ্রুপ নাম্বার, আর কিছুতে পর্যায় সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে? ওখানে কার্বন, ক্লোরিন, লিথিয়াম, XYZ প্রভৃতি দেখতে পাচ্ছি। এখানে অ্যাস্ট্রয়সিওমেট্রিটা কি? এই জিনিসটা কি তোমাদের জানা আছে? অ্যাস্ট্রয়সিওমেট্রি কি? আমরা রসায়নের অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ রাসায়নিক যে শাখায় হিসাব করা হয় তাকে স্টয়কিওমেট্রি বলা হয়। স্টয়কিওমেট্রি বলে, বা আমরা বলতে পারি যে রসায়নে যেখানে অণু, পরমাণু, বিক্রিয়ক, উৎপাদ, আমরা এখানে কি কি বলবো? রসায়নের মধ্যে অণু, পরমাণু, বিক্রিয়ক, উৎপাদ ইত্যাদি যে হিসাব নিকাশটা করা হয় তাকে বলা হয় স্টয়কিওমেট্রি। ঠিক আছে? তারপরে লিখতে গেলে অণু, পরমাণু, বিক্রিয়ক, উৎপাদ ইত্যাদি লিখবে, এটার হিসাব নিকাশকে আমরা স্টয়কিওমেট্রি বলবো। এরপর অ্যামোনিয়া ক্ষারধর্মী, এটা ব্যাখ্যা করো। অ্যামোনিয়া ক্ষারধর্মী, এটার ব্যাখ্যাটা কিভাবে দিবে? পারা যাবে? আমরা জানি ক্ষার কাকে বলে। ইয়েস ম্যাডাম। হ্যাঁ, দেখি বলো যদি পারো। ম্যাডাম প্রশ্নটা আরেকবার।
স্ক্রিনে দেখা যাচ্ছে অ্যামোনিয়া ক্ষারধর্মী, ব্যাখ্যা করো। NH3 দেখতে পাচ্ছ? NH3 অ্যামোনিয়া। অ্যামোনিয়া, ইয়েস ম্যাডাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ NH3 কেন ক্ষারধর্মী, এটার ব্যাখ্যাটা। আগে ক্ষারধর্মী যৌগ কাকে বলে সেটা বলো। ক্ষারধর্মী যৌগ কোনগুলোকে বলবো আমরা? যেসব যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে এক্ষেত্রে কোনো প্রোটন এর কথা আছে? আমরা জানি কি যেসব, আমি একটু ক্লিয়ার করে জিনিসটা বলছি, দেখো যেসব যৌগে অন্তত এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে, যেসব যৌগে অন্তত এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে এবং বিক্রিয়াকালে তা দান করতে পারবে, যদি কখনো প্রয়োজন হয় বিক্রিয়া করার ক্ষেত্রে সে চাইলে কিন্তু তার ইলেকট্রনটা দান করবে, অথবা যেসব যৌগ প্রোটন গ্রহণ করতে পারবে, অর্থাৎ যে যৌগগুলোর ক্ষমতা রয়েছে প্রোটন H+ গ্রহণ করা, সেই যৌগগুলোকে আমরা কি বলবো? ক্ষারধর্মী যৌগ বলবো। তাহলে আমি তোমাদের প্রশ্ন করেছিলাম যে অ্যামোনিয়া কেন ক্ষারধর্মী, তোমরা একটু খেয়াল করো। NH3 অণুতে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে, যখন তোমরা অ্যামোনিয়াটা লিখবে খাতায় তখন N এর উপরে দুইটা কি দিতে হবে? এক জোড়া ইলেকট্রন দিতে হবে, ঠিক আছে? এভাবে করে লিখবে যে অ্যামোনিয়া অণুতে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে এবং এই অ্যামোনিয়া যৌগটা অ্যাসিড বলতে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা দেখাতে পারি। হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা প্রোটন গ্রহণ করতে পারে। অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড, এক্ষেত্রে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই ব্যবহার করব। অ্যামোনিয়া যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে হাইড্রোজেনটা আছে সেটা অ্যামোনিয়া গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে, অর্থাৎ NH4+ এ। কি বললাম শুনতে পেয়েছো? ইয়েস হ্যাঁ, ম্যাডাম। হ্যাঁ, এখানে অ্যামোনিয়া যখন HCl এর সাথে বিক্রিয়া করবে তখন সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটা গ্রহণ করে NH4+, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে। তাহলে আমরা বলতে পারছি যে অ্যামোনিয়া একটি কি ক্ষারধর্মী যৌগ। অ্যামোনিয়া একটি ক্ষারধর্মী যৌগ, এভাবে আমরা এই ব্যাখ্যাটা দিব, ঠিক আছে? এরপরে গ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। গ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, তাহলে এটার ব্যাখ্যাটা দেওয়া যাবে। গ্রুপ 1 এবং গ্রুপ 1 এবং পর্যায় 3 এর মৌলগুলোর পারমাণবিক আকারের তুলনা, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তাহলে এখানে আমরা গ্রুপ 1 এ কাকে কাকে দেখতে পাচ্ছি একটু দেখো, দেখি তুমি বলো আমাকে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ। গ্রুপ 1 এ কি কি মৌল আছে? লিথিয়ামের পরে কার থাকার কথা ছিল? এখানে X দিছে, আমরা কিন্তু এটা জানি না, আমাদের জানতে হবে। লিথিয়ামের পর থাকে সোডিয়াম, তাহলে X হলো কি? সোডিয়াম। সোডিয়ামের পর থাকে পটাশিয়াম, এখানে যেটা Z দ্বারা প্রকাশ করেছে, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আর পর্যায় 3 তে দেখো কি কি আছে। পর্যায় 3 তে কি দেখা যাচ্ছে? XY। পর্যায় 3 তে X টা তো আমরা বলে ফেলেছি যে সোডিয়াম হবে, তাহলে Y টা কি? Y টা হলো, আমরা জানি সোডিয়ামের পরে পর্যায়ে আমরা যখন পর্যায়ের দিকে যাব, ম্যাগনেসিয়াম, এরপরে ক্লোরিন দিয়েছে এবং 17 এ কি দিয়েছে? ক্লোরিন। তাহলে আমরা এই মৌলগুলোর কি দেখাবো? প্রথমে ইলেকট্রন বিন্যাস দেখাবো, ঠিক আছে? এ ধরনের কত কিছু আলোচনা করা হয়েছে, আমরা ইলেকট্রন বিন্যাস দেখাবো। আমরা জানি কি মৌলের পারমাণবিক আকার হলো একটা পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ একই পর্যায়ে যত আমরা ডান দিকে যাব পারমাণবিক সংখ্যা ততই কি হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। আর এর ফলে একটা একটা করে ইলেকট্রন বাড়তে থাকবে, কিন্তু এক্ষেত্রে ইলেকট্রন বাড়বে কিন্তু ইলেকট্রনের স্তর বাড়বে না। আর ইলেকট্রনের স্তরটা না বাড়ার কারণে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসে ধনাত্মক আদান বৃদ্ধি পাবে। আবার একই পর্যায়ে যখন আমরা সর্বশেষ স্তরে ইলেকট্রন বাড়ার কারণে ঋণাত্মক চার্জটা বৃদ্ধি পাবে, ফলে নিউক্লিয়াস কর্তৃক যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো আরো জোরে আকৃষ্ট হবে এবং পরমাণুর আকারটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। এর কারণে কিন্তু তৃতীয় পর্যায়ের যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন তিনটা মৌল আমরা দেখতে পাচ্ছি, সেখানের মধ্যে কার আকারটা বড় হবে বলে মনে হয় তোমাদের? তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে একটু খেয়াল করো তো। লিথিয়াম। সোডিয়াম, ম্যাগনেসিয়াম নাকি ক্লোরিন, কোনটা বড় হবে আকার? এখানে লিথিয়াম কোত্থেকে আসছে? পর্যায় 3 এর দিকে খেয়াল করো। সোডিয়ামের আকার বড় হবে, এরপরে তার চেয়ে একটু ছোট হবে কে? ম্যাগনেসিয়াম। এরপরে ক্লোরিনের আকার সবচেয়ে ছোট পাবো, অর্থাৎ সোডিয়াম,
ম্যাগনেসিয়াম, ক্লোরিন। এভাবে আমরা বড় থেকে ছোটটা দেখাবো। সেম ভাবে যখন আমরা একই পর্যায় সারণী গ্রুপের দিকে খেয়াল